আওয়ামী লীগের সাবেক মানে মাননীয় প্রধানমন্ত্রীর পারফরমেন্স নিয়ে জনগণের কোনো প্রশ্ন নাই, এটা আমি আপনাকে ক্লিয়ারলি বলি। নেতাদের গ্রহণযোগ্যতা না থাকতে পারে, কিন্তু এজ এ প্রাইম মিনিস্টার শেখ হাসিনার জনপ্রিয়তা আওয়ামী লীগে এখন বরং বেড়ে, মানে কোনো কালেই কম ছিল না, বরং বেড়েছে। এটা আমরা এই যে ভুলটা আমরা করছি, আমরা এই যে ভুলটাতে আমরা এখনো আছি। শেখ হাসিনা কিন্তু এসে চিটাগং, কুমিল্লা, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও বা 64 ডিস্ট্রিক্টের ব্যক্তি শেখ হাসিনা দাঁড়াতে পারবেন না। সেখানে দরকার আপনাদের মতো নেতৃত্বরা। আপনারা আমরা আশা করি কি আপনাদের কাছ থেকে আমরা সেই মানে গার্ডিয়ানশিপটা এক্সপেক্ট করি। কারণ আপনারা যদি ফিরে আসতে হয়, বারবার জেগে ওঠার যে বিষয়টা আপনারা বারবার বলছেন, জেগে যদি উঠতে হয়, ফিনিক্স পাখি শেখ হাসিনা একা না। কারণ শেখ হাসিনার সাথে ফিনিক্স পাখি হতে হলে শেখ হাসিনার একা ফিনিক্স পাখি হয়ে উনি দলটাকে টেনে তুলতে পারবেন না। এখানে দরকার এক ঝাঁক ফিনিক্স পাখি, এবং ওই এক ঝাঁক ফিনিক্স পাখি যে বাংলার আকাশ দিয়ে যখন উড়ে যাবে, তখন এই ফিনিক্স পাখিগুলোকে দেখে লাখো লাখো ফিনিক্স পাখি তখন একসাথে হয়ে তখন একটি ঢল তৈরি হবে। তাই আমি মনে করি আপনারা যারা তৃণমূল নেতৃত্ব মানে লোকালি বা গার্ডিয়ানশিপের ভূমিকায় আছেন, তারা শেখ হাসিনা উনি যে কর্মকাণ্ড করেছেন তার হাতকে শক্তিশালী করতে হলে আপনাদের কি ভূমিকা আছে সেটা আমরা একটু জানতে চাই। এই জায়গায় আমি আসছিলাম, আমাকে আপনি থামাই দিছিলেন। যাই হোক, আমি 1979 আমি সরি আমি একটু ইন্টারফেয়ার করছি, আমি একটু যুক্ত করছি যে তানভীর হায়দার ঠিকই বলছেন যে শেখ হাসিনাকে নিয়ে কোনো প্রশ্ন নেই। কেন বলছি কথাটি, আমি যতখানি খবর পাই, যতখানি খবর রাখি, কর্মীদের সঙ্গে যতখানি কথা হয়, তাতে তারা বলেন যে শেখ হাসিনা ছাড়া তারা আর কারো লিডারশিপ এখন মানতে রাজি নয়, তারা কারো কথা শুনতে রাজি নয়। এমনকি আপনারা জানেন ওবায়দুল কাদের যখন প্রথম বিবৃতি দিলেন, কর্মীরা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। আমরা নানক ভাইকে দেখলাম, কর্মীরা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। তারা শেখ হাসিনা ছাড়া আর কারো কথা শুনতে চায় না। কিন্তু সেই শুনতে না চাওয়াটার পেছনে নিশ্চয়ই অনেক কারণ আছে। এই যে কর্মীরা যে শুনতে চায় না, এটি কি মানতে রাজি আছে এই নেতৃত্ব? না, শুনুন, শেখ হাসিনার গ্রহণযোগ্যতা তো তিনি উল্লেখ করলেন এবং দেশবাসী জানে যে আওয়ামী লীগের মানুষ শেখ হাসিনায় আস্থা মানে সংখ্যক শুধু আওয়ামী লীগ না, দেশবাসীও শেখ হাসিনার আস্থাশীল। এবং আমি দৃঢ় বিশ্বাস যে কোন অবস্থাতে শেখ হাসিনার জনপ্রিয়তা কমে নাই এবং বরঞ্চ ইদানিং কালে বেড়েছে। আমি আসল প্রসঙ্গটাতে আসি, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। আমি বঙ্গবন্ধু 15ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পর যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, আর 5ই আগস্টের পর যে পরিস্থিতি, আপনি যদি দুইটাকে আমার 1979-এ একটি কলেজ ছাত্র সংসদ নির্বাচনের বাস্তব অভিজ্ঞতা, বঙ্গবন্ধুকে হত্যা করার পর আওয়ামী লীগের শীর্ষস্থানীয় 90% নেতা কিন্তু মোস্তাকের মন্ত্রী পরিষদে শপথ গ্রহণ করেছিলেন। এবং পরবর্তী পর্যায়ে এই সব যারাই শপথ গ্রহণ করেছিলেন অনেকে আওয়ামী লীগের সাথে ছিলেন না, অনেকেই। আমার নিজের অভিজ্ঞতা, আমি 79 থেকে সক্রিয় রাজনীতির সাথে জড়িত, ছাত্র সংসদ নির্বাচনে যখন নির্বাচিত হয়েছিলাম, তারপরে থেকে আমি দেখেছি যে 15ই আগস্টের পর তারা যারা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা যেভাবে যে দায়িত্বটুকু পালন করার কিন্তু তা পালন করে নাই। সেই সময় 16-17 বছরের একজন যুবক ছাত্র হিসাবে বা যুবক হিসাবে আমরা যারা এগিয়ে এসেছিলাম, আমরা কিন্তু ক্ষেত্র সৃষ্টি করেছিলাম ছাত্রলীগে। বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীরা সমস্ত বাংলাদেশে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনের ক্ষেত্র সৃষ্টি করেছিলাম যে এই ছাত্রলীগ। আমি মনে করি যে এখানে আওয়ামী লীগের আমার তো বাস্তব অভিজ্ঞতা, আমি নিজে আমার উপজেলা 1979-এ 39 জন জাতীয় সংসদ নির্বাচিত হয়েছিলেন। আমার এলাকা মরিবাজার 1 তৎকালীন সময় একজন সিরাজুল ইসলাম একজন শিক্ষক ছিলেন, তিনি নির্বাচিত হয়েছিলেন। আমরা কিভাবে নির্বাচিত হয়েছিলাম? আমি তো আমার উপজেলা থেকে, আমরা তৎকালীন সময় আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমরা সামনে পাই নাই। আপনাদেরকে এটা বুঝতে হবে। এখন মন্ত্রী, এমপি, স্পিকার, এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের ভাইস সেক্রেটারি, এখন যারা আছেন অনেক টাকা পয়সার মালিক হতে পারেন, কিন্তু আমরা কিন্তু তৎকালীন সময় কোনো আওয়ামী লীগের নেতাদের পাই নাই। আমরা ছাত্রলীগের এই গ্রামের ছেলেরা একত্রিত হয়েছি, থানা লেভেলে এসেছি, থানা লেভেল থেকে আমরা জেলা লেভেলে এসেছি, জেলা লেভেল থেকে জাতীয় পর্যায়ে পৌঁছার সৌভাগ্য আমার হয়েছে, আমি দেখেছি। তো এখন এটা কিন্তু শেখ হাসিনা বারবার একটি কথাই বলেন, অনেকবার তিনি এই কথাগুলো যেতগুলো অনুষ্ঠানে শেখ হাসিনা আবার আসতেছেন, আপনারা খুব লক্ষ্য করে দেখবেন যে এখানে কোনো নেতৃত্বের প্রয়োজন নাই। যে যার অবস্থান থেকে ঘুরে দাঁড়ান, এবং যে যার অবস্থান থেকে ঘুরে দাঁড়াতে হবে। আমি নিজে দাঁড়িয়েছি, আমি আমার যদি ব্যক্তিগত কথা বলতে চাই না, আমি নিজে ঘুরে দাঁড়িয়েছি কিভাবে।
আমি যখন সিলেট জেলা এমসি কলেজ ছাত্রলীগের সেক্রেটারি, বর্তমান জামাতের আমির যে ডক্টর শফিকুর রহমান তিনি তখন সিলেট মেডিকেল কলেজ বা ইসলামী ছাত্র শিবির সিলেট জেলা সভাপতি। আমরা তো এই যুদ্ধ করে এসেছি, যদিও হয়তো আমাকে দেখতে মনে আলাদা লাগতেছে, আমরা তো সংগ্রাম করেছি। তিনি যখন আমরা 90 গণঅভ্যুত্থান ঘটে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ এবং ইসলামী ছাত্র শিবির আলাদাভাবে আন্দোলন করেছি, আমরা তো সংগ্রাম করেছি, আমাদের তো অভিজ্ঞতা রয়েছে। এখন আমাদের, আপনি বারবার একটা কথা বলছেন যে আওয়ামী লীগ, আমাদেরকে, আমি যেহেতু একটু সাংগঠনিক দায়িত্বে আছি, সুতরাং আমি বলতে চাই না, সাংগঠনিক দায়িত্বে থাকলে অনেক কিছু বলা যায় না, একটা সীমাবদ্ধতা আছে। তারপরেও আমি বলি, যেহেতু প্রবাসে থাকি, বাংলাদেশের আইন অনুসারে নির্বাচন বাংলাদেশের প্রচলিত আইন অনুসারে, নির্বাচন কমিশন আইন অনুসারে, বিধি অনুসারে প্রবাসে কোনো শাখা নেই, প্রবাসে কোনো শাখা নেই, আমি তাও বিশ্বাস করি। তারপরও বলি যে আমাদেরকে, আওয়ামী লীগকে, মানুষের শরীরে যখন অসুখ হয়, অসুখের জন্য, অসুখ যদি হয় তাহলে এটা ডায়াগনস্টিক করাতে হবে। আমাদের আওয়ামী লীগের যে 5 অগাস্ট কি ব্যর্থতা ছিল সেগুলা আমাদের নির্ণয় করতে হবে, এবং নির্ণয় করে কি কি কারণে আমরা হেরেছি। এবং সেই, আমি তো আমার দৃষ্টিতে আমরা জিএনজির কাছে হেরেছি, এবং ইউটিউব ফেসবুকের মিথ্যাচার বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হেরেছি আমরা সেই একইভাবে। যে আমি তো আমাদের সবাই, আমি একটা মিনি বাংলাদেশ, এখানে সমস্ত জেলার মানুষ আছে। গতকালকেও যে তরুণ প্রজন্মের সাথে কথা বলেছি, তোমাদের এগিয়ে আসতে হবে। আমাদের দেখুন, এখন আজকে হাসনাত আব্দুল্লাহ বা সাজিদ আলম যখন ইউটিউব ফেসবুকে সে আসে, তার ফলোয়ার্স বা পিনাকি বলেন বা আরো কেউ যদি আসেন ফেসবুকে, তাদের যেভাবে পিনাকি বাদে আওয়ামী লীগকে একইভাবে, বাংলাদেশ আওয়ামী লীগের এইভাবে সাদ্দাম হোসেন বা নাইয়ান সহ এই ধরনের ছেলেরা তৈরি করতে হবে, যারা যখন ফেসবুক ইউটিউবে আসবে, লক্ষ লক্ষ মানুষ যখন তাদের ফেসবুকে বা তাদেরকে শেয়ার করে ইউটিউব ফেসবুকে, এবং যতদিন না পর্যন্ত আপনি একটি, মানে আপনি যদি অস্ত্র ছাড়া যুদ্ধ করতে পারবেন না, আপনাকে যদি অস্ত্র করতে, এখন যেভাবে তারা যদি বলে ইয়েতে আসো, রাজুতে আসো, আপনারও তো একজন রাজু থাকতে হবে। এখন আমরা তো সবসময় চেষ্টা করে যাচ্ছি, ইনশাল্লাহ আমাদের যেভাবে সাদ্দাম হোসেন এখন দেখি ছাত্রলীগের সভাপতি, যেভাবে যে পর্যায়ে হোক, বিভিন্ন মিডিয়া, ইন্টারন্যাশনাল মিডিয়া অত্যন্ত ভালো কাজ করছে ছাত্রলীগের সভাপতি হিসাবে, সবকিছু তুলে দিতে পারছেন ইংরেজিতে, ইন্টারন্যাশনালি। আরো তাদের বাইরে থেকেও যদি কোন স্কলার যদি বেরিয়ে আসতে পারেন, বা আওয়ামী লীগের নেতৃত্বে এইভাবে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার বাইরে কাদের ভাই বা আরো অন্যান্য যারা, আব্দুর রহমান সাহেব আছেন বাইরে, নানক সাহেব, জাহাঙ্গীর কবির নানক বা পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাহেব সহ এদের বাইরেও যদি নতুন প্রজন্ম কেউ নেতৃত্বে আসতে হবে, যেহেতু শেখ হাসিনার বিকল্প, মানে এই মুহূর্তে এই যে সময়টুকু আমরা পার করছি, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের আজকের দিনে, আসলে আপনি আমাকে সুযোগ দেওয়ার জন্য, আমি মনে করি এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা তো স্মরণ করি যারা দলের জন্য আত্মাহুতি দিয়েছেন, শহীদ হয়েছেন, যারা সংগঠিত করেছিলেন, এবং এই দিনে কিন্তু প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা শপথ গ্রহণ করি যে আগামীতে আমরা কি করতে চাই। আমি আশা করি যে আজকের দিনে আপনার যে এই যে বারবার জেগে ওঠা ফিনিক্স পাখির মতো, যে আমরা যদি আবার জেগে উঠতে পারি 71 চেতনায়, বা নতুন যেটা একটা স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে যদি আমরা নতুন প্রজন্মকে জাগাতে পারি, যেখানে আমরা হেরেছি কিন্তু জিএনজির কাছে, আমরা হেরেছি কিন্তু প্রজন্মের কাছে। আমি আপনাদের শোনাবো একটু কথা বলি। এই যে আন্দোলনটা, যে যৌথ আন্দোলন, আমরা বুয়েটে থেকে দেখেছি, বুয়েটে যখন তাদের রাজনীতি নিষিদ্ধ করার পরে যৌথ লিডারশিপ, ওই যে একটা ছেলে একটা মেয়ে আগায় আসে, একজন আসে বক্তব্য দেয়, আরেকজন যায়, এটা কিন্তু এই যে বুয়েটের থেকে যে নেতৃত্ব সৃষ্টি হয়েছিল, সেই নেতৃত্ব কিন্তু ধারাবাহিকতা এখনো আমরা দেখতে পাচ্ছি। এখনো ঢাকা মেডিকেল কলেজে যে আন্দোলন, যেটা এখনো দানা বাঁধে নাই, ঢাকা মেডিকেল কলেজে হয়তো বাংলাদেশের ইতিহাসে যদি দেখেন, বায়ান্নার ভাষা আন্দোলন থেকে শুরু করে প্রতিটা আন্দোলন, 66 ছয় দফা আন্দোলন, 69 গণঅভ্যুত্থান, 70 নির্বাচনে ঢাকা মেডিকেল কলেজ কিন্তু একটা গৌরব উজ্জ্বল ভূমিকা পালন করেছিল। আমরা আশা করেছিলাম ঢাকা মেডিকেল কলেজের ছাত্ররা যখন আন্দোলনে নেমেছিল, কিন্তু সঙ্গে সঙ্গে ঢাকা মেডিকেল কলেজকে বন্ধ ঘোষণা করা হয়েছে, কিন্তু বন্ধ করে কোনোদিনই দাবায় রাখা যাবে না। বাংলাদেশের মানুষ ইতিমধ্যে বুঝতে পেরেছি, এবং বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমরা ইনশাআল্লাহ আমরা শপথ নিতে চাই যে বাংলাদেশের মানুষ ঘুরে দাঁড়াবে, এবং আমরা যে শেখ হাসিনা যে ফিরে আসবেন দেশে,
আওয়ামী লীগ যে ফিরে আসবে, কারণ তারা যে রাষ্ট্র পরিচালনা করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। কারণ পুলিশ ছাড়া তো দেশ চালানো যাবে না, এবং প্রশাসন ছাড়া দেশ চালানো যাবে না, সেনাবাহিনী ছাড়া দেশ চালানো যাবে না। যেহেতু তারা এই তিনটি প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূসের নেতৃত্বের সরকার, তারা পুলিশের প্রতিপক্ষ, তারা বর্তমান সিভিল প্রশাসনের প্রতিপক্ষ, তারা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিপক্ষ এবং জনগণের প্রতিপক্ষ। ইতিমধ্যে গত 1 মাস আগে যদি আপনি ইউটিউব ফেসবুকে গিয়ে দেখেন, বিএনপি সহ, জাতীয় পার্টি, আওয়ামী লীগ সহ সমস্ত রাজনৈতিক শতকরা 85% বাংলাদেশের জনগণ কিন্তু এই ইউনূস সরকারের পক্ষে ছিলেন না। মির্জা ফখরুল ইসলামের 1 মাস আগের যদি বক্তব্য ইউটিউবে দেখেন, তারাও মির্জা ফখরুল ইসলাম স্পষ্ট করে বলেছেন যে বর্তমান ইউনূস সরকার যদি ক্ষমতায় থাকেন, দেশের অর্থনীতি, দেশের রাজনীতি, দেশের সবকিছু ধ্বংস হয়ে যাবে। অনতিবিলম্বে তাকে পদত্যাগ করে ইউনূস সরকারকে একটি তত্ত্বাবধায়ক সরকার অধীন নির্বাচন দাবি করেছিলেন ফখরুল ইসলাম। আমরাও এই প্রতিষ্ঠাবার্ষিকীতে এই দাবি করতে চাই যে এই সরকার পদত্যাগ করে একটি সাংবিধানিক সরকার, যেটা তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে একটি নিরপেক্ষ আওয়ামী লীগ সহ সকল রাজনৈতিক দলকে নিয়ে নির্বাচনের ব্যবস্থা করাই বর্তমান রাজনৈতিক সংকটের সমাধান। জি জি, বুঝতে পেরেছি। আমি শেষ করব, তানভীর হায়দার যদি আপনি শেষ ইয়াটি দেন যে আওয়ামী লীগ একটা ফিনিক্স পাখি, এই মুহূর্তে অনেকেই বলেন যে তারা শীত নিদ্রায় আছে, ঘুম কবে ভাঙবে তাদের? তারা এখনো যে আওয়ামী লীগ যে ফিনিক্স পাখিটি দেখছে, সেই ফিনিক্স পাখির তত্ত্ব থেকে বের হতে হবে। এখন ডিজিটাল ফিনিক্স পাখি, এখন প্রকৃত রিয়েল ফিনিক্স পাখি কিন্তু আকাশে উড়বে না, এখন উড়াতে হবে এআই যুগে চলে গেছে বিশ্ব। এআই ফিনিক্স পাখি, ডিজিটাল ফিনিক্স পাখি। যে স্মার্ট বাংলাদেশ কথা আওয়ামী লীগ বারবার বলে, আমরা আওয়ামী লীগের কাছ থেকে আসলে স্মার্ট অ্যাক্টিভিটিস দেখতে চাই। স্মার্ট অ্যাক্টিভিটিসটা যদি তারা, যেমন উনি এখানে উদাহরণ দিয়েছেন, সার্জিস, হাসনা, তারা ফেসবুকে লাইভ করলে, কথা বললে লাখ লাখ ফলোয়ার। আপনারা কি জানেন যে ফলোয়ার গুলো ওরা কিভাবে পেয়েছে? এবং ওরা যখন দেখে ওদের